আমি গর্ভবতী। এই শব্দগুলো যখন একজন শক্ত, সফল এবং কোটি টাকার কোম্পানি চালানো মহিলার ঠোঁট থেকে বেরিয়ে এলো, তখন শুধু একটি সম্পর্ক নয়, পুরো পৃথিবীটাই যেন কেঁপে উঠল। একটা তপ্ত রাত, শুধুমাত্র একটা রাত, যা দুজনেই ভুলে যেতে চেয়েছিল। ৩ মাস পর সেই রাতটিই তাদের জীবনের সবথেকে বড় সত্যি হয়ে সামনে এসে দাঁড়িয়েছিল। সে ছিল একজন সিঙ্গল ফাদার, একক বাবা, দায়িত্বের ভারে ডুবে থাকা একজন মানুষ। মীরা, একজন সফল এবং কঠোর কোটিপতি সিইও, যখন জানতে পারল যে সে গর্ভবতী, তখন তার পৃথিবী ওলটপালট হয়ে গেল। সে ছিল এমন এক কোটিপতি মহিলা যাকে লোকে লোহার মতো শক্ত মনে করত, কিন্তু যখন দুটো গোলাপি রেখা সবকিছু বদলে দিল, তখন না পদ কোনো কাজে এলো, না প্রতিষ্ঠা। প্রশ্নটা শুধু একটাই ছিল, তারা কি এই সত্যিটা মেনে নেবে, নাকি সবকিছু হারানোর ভয়ে পিছিয়ে যাবে? আজকের এই গল্পটা শুধুমাত্র প্রেমের নয়, এটা দায়িত্ব, সাহস এবং সেই সিদ্ধান্তের গল্প যা জীবনের দিক পরিবর্তন করে দেয়। আপনি যদি এমন আবেগঘন এবং ট্রেন্ডিং গল্প শুনতে পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে অবশ্যই লিখুন আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং কি করছেন যখন আমাদের এই গল্পটি শুনছেন। চলুন শুরু করা যাক সেই মুহূর্ত থেকে যখন একজন মহিলা প্রথমবার বলল, আমি গর্ভবতী। মুম্বাইয়ের এক বৃষ্টি ভেজা সকাল, অক্টোবর ২০২২। আকাশ মেঘে ঢাকা ছিল এবং কাঁচের উঁচু ইমারতগুলোর ওপর পড়া বৃষ্টির ফোঁটা যেন কোনো এক অজানা সত্যির পদধ্বনি দিচ্ছিল। মীরা খান্না নিজের আলিশান কেবিনের ওয়াশরুমে দাঁড়িয়েছিল। হাত কাঁপছিল। সামনের আয়নায় সেই একই মুখ, পরিপাটি মেকআপ, শক্ত করে বাঁধা খোঁপা, চোখে সেই একই দৃঢ়তা। কিন্তু আজ সেই দৃঢ়তার পেছনে ভয় লুকিয়েছিল। তার আঙুলে ধরা ছোট সাদা টেস্ট কিট, দুটো গোলাপি রেখা, পরিষ্কার, স্পষ্ট, অবিসংবাদিত। সে গর্ভবতী ছিল। ঘরের ঘড়িতে সকাল 8:30 বাজছিল। ঠিক 30 মিনিট পর বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং ছিল। বরুণা রিয়েলিটি গ্রুপের সাথে বহু কোটির কন্ট্রাক্ট বাজি রাখা ছিল। 20 বছরের পরিশ্রমে গড়ে তোলা তার পরিচয় আজ আবার পরীক্ষার মুখে ছিল, এবং এই সব কিছুর মাঝখানে তার ভেতরে এক নতুন স্পন্দন জন্ম নিয়েছিল। 3 মাস আগে জুলাইয়ের এক বৃষ্টি ভেজা রাতে লোনাভলার পাওনা লেকের ধারে আগুনের পাশে বসে সে প্রথমবার সিইও নয়, শুধু মীরা হয়েছিল। আর সেই রাতে অর্জুন দেশমুখের শান্ত চোখে সে এমন এক শান্তি দেখেছিল যা বহু বছর ধরে সে কোথাও পায়নি। সেই একটা রাত, একটা নীরবতা, একটা ভুল, নাকি একটা শুরু? মীরা ঠান্ডা নিঃশ্বাস নিল। এটা কি তার জীবনের শেষ ছিল, নাকি প্রথমবার সত্যি করে বাঁচার সুযোগ? জুলাই 2022-এর সেই সন্ধ্যা। পাওনা লেকের তীরে ধীরে ধীরে অন্ধকার নামছিল। সারাদিন রণনীতি, পরিসংখ্যান আর লক্ষ্যের কথায় কেটে গিয়েছিল। প্রত্যেকেই মীরা খান্নাকে ইমপ্রেস করতে চেয়েছিল। কেউ নিজের সাফল্য গণনা করছিল, কেউ প্রয়োজনের চেয়ে বেশি বিনয়ী হয়েছিল। সে বরাবরের মতোই সংযত ছিল। মুখে সেই নিয়ন্ত্রিত হাসি, গলায় সেই ঠান্ডা ভারসাম্য। মানুষ তাকে আয়রন লেডি বলত, এবং সেও বছরের পর বছর ধরে এই উপাধিটাকেই নিজের বর্ম বানিয়ে নিয়েছিল। কিন্তু সেই সন্ধ্যায়, যখন বেশিরভাগ মানুষ নিজের ঘরে ফিরে গেল এবং আগুনের শিখা কমে এলো, সে আনমনেই লেকের দিকে চলে গেল। বাতাসে বৃষ্টির পরের আর্দ্রতা ছিল। দূরের পাহাড়ে কুয়াশা নামছিল। সেখানেই কিছুটা দূরে অর্জুন দেশমুখ বসেছিল, হাতে চায়ের কাপ, নজর জলের দিকে। তার মধ্যে নিজেকে দেখানোর কোনো তাড়া ছিল না। না সে মীরাকে খুশি করার চেষ্টা করছিল, না দূরত্ব বজায় রেখে কৃত্রিম সম্মান দেখাচ্ছিল। সে ছিল শুধু শান্ত। মীরা তার পাশে গিয়ে বসল। কিছুক্ষণ দুজনে কিছুই বলল না, শুধু কাঠ পোড়ার আওয়াজ আর লেকের হালকা ঢেউ। অর্জুন ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনার কি খুব ঠান্ডা লাগছে? সে মাথা নাড়ল এবং চায়ের কাপটা নিল, যা অর্জুন তার দিকে বাড়িয়ে দিয়েছিল। সেই মুহূর্তটা সাধারণ ছিল, কিন্তু মীরার জন্য অস্বাভাবিক। অনেকদিন পর কেউ তার সাথে এমনভাবে কথা বলল যেন সে শুধু একজন মানুষ, কোনো বড় পদের কেউ নয়। কথা ধীরে ধীরে এগোলো। কাজের চাপ, মুম্বাইয়ের বৃষ্টি, দায়িত্বের বোঝা। অর্জুন তার স্ত্রীর কথা জানালো যে 2 বছর আগে ক্যান্সারে মারা গিয়েছিল। 5 বছরের ঈশিতা ছিল তার জীবনে বাঁচার রসদ। সে বলল, কখনো কখনো মনে হয় আমি শক্ত নই, শুধু নিরুপায়। এটা শুনে মীরা দীর্ঘক্ষণ চুপ করে রইল। তার মনে হলো যেন ভেতরে কোনো একটা গিঁট খুলে যাচ্ছে। অনেকক্ষণ পর তার ঠোঁট থেকে অজান্তেই বেরিয়ে এলো, আমার মনে নেই শেষ কবে কেউ আমায় জিজ্ঞেস করেছিল যে আমি আসলে কেমন আছি।
অর্জুন তার দিকে তাকালো, কোনো দয়া বা কৌতূহল ছাড়াই, কেবল সহানুভূতির সাথে। সেই দৃষ্টি মীরার কাছে নতুন ছিল। তাতে কোনো দাবি ছিল না, কোনো অধিকার ছিল না, শুধু উপস্থিতি ছিল। বাতাস কিছুটা ঠান্ডা হয়ে এসেছিল। সে অনুভব করল তাদের মাঝখানের দূরত্ব অজান্তেই কমে গিয়েছে। কথা কমে আসছিল, কিন্তু নীরবতা ভারী ছিল না। সেটা সহজ ছিল। হয়তো বহু বছরের মধ্যে প্রথমবার সে নিজেকে খুব হালকা অনুভব করছিল। সে জানে না কে আগে হাত বাড়িয়েছিল, শুধু এটুকুই মনে আছে যে সেই মুহূর্তে সে সিইও ছিল না, না কোনো লোহমানবী। সে ছিল একজন ক্লান্ত নারী, যার একটু উষ্ণতা প্রয়োজন ছিল। অর্জুনের স্পর্শে কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো স্বার্থ ছিল না, যেন দুই নিঃসঙ্গ মানুষ কিছুক্ষণের জন্য নিজেদের দেওয়াল সরিয়ে দিয়েছে। সেই রাতে তারা মীরার ঘর পর্যন্ত একসাথে গেল। না কোনো প্রতিশ্রুতি হল, না ভবিষ্যতের কোনো আলোচনা। শুধু একটা রাত, যেখানে তারা তাদের নীরবতা একে অপরের কাঁধে রেখে দিয়েছিল। সকাল হওয়ার আগেই মীরা উঠে পড়েছিল। ঘরে হালকা রোদ উকি দিচ্ছিল। অর্জুন গভীর ঘুমেছিল। তার মুখে এক অদ্ভুত শান্তি ছিল। মীরা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর কিছু না বলে চুপচাপ বেরিয়ে এলো। ফেরার পথে সে নিজের ভেতরে আবার সেই কঠোরতা কুড়িয়ে নিল। মুম্বাই পৌঁছতেই সে আবার সেই আয়রন লেডি হয়ে গেল। মিটিংয়ে কড়া কথা, কথাবার্তায় আনুষ্ঠানিকতা, নজরে দূরত্ব। অর্জুনও সীমা অতিক্রম করেনি। সে কখনো সেই রাতের উল্লেখ করেনি। সে নিজের কাজে ডুবে রইল, আগের মতোই দায়িত্বশীল এবং শান্ত। কিন্তু যখনই তাদের নজর মিলত, দুজনেই জানত যে সেই রাতটা কেবল একটা ভুল ছিল না। মীরা নিজেকে বুঝিয়েছিল যে এটা কেবল একটা দুর্বল মুহূর্ত ছিল। কিন্তু ৩ মাস পর অক্টোবরের বৃষ্টি ভেজা সকালে দুটো গোলাপি রেখা প্রমাণ করে দিল যে কিছু মুহূর্ত ভুল হয় না, সেগুলো জীবন হয়ে যায়। আর এখন সেই জীবন তার ভেতরে স্পন্দিত হচ্ছিল। অক্টোবর ২০২২-এর সেই সকাল মুম্বাইয়ের জন্য সাধারণ ছিল, কিন্তু মীরা খান্নার জন্য সব কিছু বদলে গিয়েছিল। বৃষ্টি তখনও শহরের রাস্তা ভেজাচ্ছিল, কিন্তু আসল ঝড় তার ভেতরে ছিল। প্রিজম বিল্ড স্টুডিওর বোর্ডরুমে বরুণা রিয়ালিটি গ্রুপের সাথে চূড়ান্ত বৈঠক হতে চলেছিল। এটাই সেই কন্ট্রাক্ট যার জন্য মীরা বোর্ড মিটিংয়ে নিজের দুর্বলতা লুকানোর চেষ্টা করছিল, কিন্তু শারীরিক উপসর্গ তাকে অস্থির করে দিচ্ছিল। পুরো টিম ৬ মাস দিন-রাত পরিশ্রম করেছিল। এটা হাতছাড়া হলে কোম্পানির সম্মানে বড় আঘাত লাগত। লম্বা টেবিলের উপরে বসে মীরা বরাবরের মতো গোছালোভাবে প্রেজেন্টেশন শুরু করল। গলার স্বর স্থির, পরিসংখ্যান স্পষ্ট, রণনীতি নিখুঁত। কিন্তু আজ তার শরীর তার সাথে দিচ্ছিল না। হঠাৎই বমি ভাব শুরু হলো। সে জলের গ্লাস তুলে নিল, নিজেকে সামলালো, কিন্তু কিছুক্ষণের জন্য কথা জড়িয়ে গেল। ঘরে বসা ডিরেক্টরদের নজর একসাথে তার ওপর এসে পড়ল। কেউ সরাসরি কিছু বলল না ঠিকই, কিন্তু সন্দেহের একটা আস্তরণ বাতাসে ছড়িয়ে পড়ল। রাজীব মালহোত্রা নিজের চেয়ারে হেলান দিয়ে নিচু স্বরে বলল, আপনি যদি অসুস্থ থাকেন তবে আমরা এই আলোচনা স্থগিত করতে পারি। তার কথায় উদ্বেগের চেয়ে বেশি পরীক্ষার সুর ছিল। মীরা সরাসরি তার চোখের দিকে তাকিয়ে উত্তর দিল, মিটিং চলবে। তারপর সে সংশোধিত খরচ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিকল্প সময়সীমা নিয়ে বিস্তারিত কথা বলল। সে স্পষ্ট করল যে দেরির কারণ ডিজাইন নয়, বরং বরুণা রিয়ালিটির অনুমোদন প্রক্রিয়ায় পরিবর্তন। সে একটা বিকল্প প্রস্তাবও রাখল, যাতে কোম্পানি লোকসান কমিয়ে প্রকল্প বাঁচাতে পারে। ঘরে বসা কিছু সদস্যের মুখের ভাব বদলে গেল। তারা আশা করেছিল যে সে দুর্বল হয়ে পড়বে, কিন্তু সে ছিল প্রচণ্ড পেশাদার। মিটিং শেষ হলো, কিন্তু পরিবেশ শান্ত হল না। বাইরে বেরোনোর সময় সে অনুভব করল এই লড়াই কেবল কন্ট্রাক্টের নয়, তার অধিকারেরও। কেবিনে ফিরে সে দরজা বন্ধ করে চেয়ারে বসে পড়ল। হাতের তালু কাঁপছিল। সে প্রথমবার স্পষ্টভাবে ভাবল যে যদি তার গর্ভাবস্থার কথা জানাজানি হয়, তবে সেটাকে নৈতিক ইস্যু বানানো হবে। একজন মহিলা সিইও তার অধস্তন কর্মীর সন্তানের মা। বোর্ড এটাকে কোম্পানির সুনামের সাথে জুড়ে দেবে। মিডিয়া এটাকে চাঞ্চল্যকর খবর বানিয়ে দেবে। বছরের পর বছর যারা তার পতনের অপেক্ষায় ছিল, তারা এটাকে একটা সুযোগ হিসেবে দেখবে। ঠিক সেই সময় অর্জুন নথিপত্র নিয়ে ভেতরে এলো। সে বরাবরের মতোই শান্ত ছিল। সে প্রকল্পের প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে একটি ছোট রিপোর্ট দিল, কিন্তু তার নজর বারবার মীরার মুখের দিকে চলে যাচ্ছিল। শেষে সে নিচু স্বরে জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন তো? মীরা সাথে সাথে উত্তর দিল, কাজে মন দাও অর্জুন। স্বর কঠোর ছিল, কিন্তু চোখে ক্লান্তি লুকানো ছিল না। সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, তারপর বলল, যদি কখনো সাহায্যের প্রয়োজন হয় তবে আমি এখানেই আছি। এটা একটা সাধারণ বাক্য ছিল,
কিন্তু তাতে কোনো অনধিকার চর্চা ছিল না, ছিল শুধু পাশে থাকার সংকেত। সন্ধ্যা হতে হতে পরিস্থিতি আরও গম্ভীর হয়ে উঠল। বরুণা রিয়ালিটি সংশোধিত শর্তাবলীর অফিসিয়াল চিঠি পাঠাল, যাতে পেমেন্ট বন্ধ করা এবং সময়সীমা পরিবর্তনের হুঁশিয়ারি ছিল। বোর্ড জরুরি মিটিং ডাকল। রাজীব বলল, আমাদের নেতৃত্বের কার্যকারিতা পর্যালোচনা করতে হবে। বাক্যটি আনুষ্ঠানিক হলেও সংকেতটা ছিল স্পষ্ট। মীরা অনুভব করল যে তার পায়ের তলা থেকে মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। সে যখন বাড়ি ফিরল তখন শহরের আলো ঝাপসা লাগছিল। গাড়ির জানলা দিয়ে বাইরে তাকাতে তাকাতে সে ভাবল, সে কি এই সন্তানকে এমন এক পৃথিবীতে আনবে যেখানে তার নিজের পরিস্থিতি টলমলে? সে অজান্তেই হাতটা তার পেটের ওপর রাখল। এখনও সেখানে কোনো নড়াচড়া নেই, কিন্তু সে এক অদৃশ্য দায়িত্বের ভার অনুভব করল। সেই মুহূর্তেই সে বুঝতে পারল যে সিদ্ধান্তটি কেবল ক্যারিয়ার এবং অর্জুনের মেয়ে ঈশিতার সাথে প্রথম আবেগপূর্ণ সাক্ষাতের নয়, যেখানে মীরা প্রথমবার ঘরের মতো অনুভূতি পেয়েছিল। সিদ্ধান্তটি কেবল তার প্রতিষ্ঠা বা অর্জনের নয়, বরং সেই জীবনের যা তার ভেতরে আকার নিচ্ছে। বোর্ডরুমে রণনীতি তৈরি হতে পারে, অভিযোগ উঠতে পারে, পথ কেড়ে নেওয়া যেতে পারে, কিন্তু এই সিদ্ধান্ত তাকে একাই নিতে হবে। সে কি আবার নিজের অনুভূতি চেপে রেখে কেবল আয়রন লেডি হয়ে থাকবে, নাকি প্রথমবার নিজের ভেতরের স্পন্দনকে স্বীকার করে নেবে? বাইরে বৃষ্টি থামার নাম নিচ্ছিল না, এবং মীরা জানত যে সামনের দিনগুলোতে প্রতিটি ফোঁটা তার পরীক্ষা নিতে চলেছে। অক্টোবরের সেই বৃষ্টি ভেজা রাত তো এখনও শেষ হয়নি, কিন্তু মীরা খান্নার ভেতরে আবহাওয়া বদলাতে শুরু করেছিল। বোর্ডরুমের বৈঠকের পর অফিসের পরিবেশ আলাদা হয়ে গিয়েছিল। মানুষ সামনে হাসলেও পেছনে কানাকানি বেড়ে গিয়েছিল। রাজীব মালহোত্রা এখন আর সরাসরি আক্রমণ করছিল না, সে সঠিক সময় আর সঠিক অজুহাতের অপেক্ষা করছিল। বরুণা রিয়ালিটির সংশোধিত শর্ত নিয়ে আলোচনা চলছিল, কিন্তু আসল চাপ ছিল নেতৃত্বের ওপর। একদিন দুপুরে জরুরি মিটিং ডাকা হলো। আনুষ্ঠানিক এজেন্ডা ছিল প্রকল্পের ঝুঁকি, কিন্তু কথা ধীরে ধীরে ব্যক্তিগত শৃঙ্খলা এবং উচ্চপদস্থ ম্যানেজমেন্টের ইমেজের দিকে ঘুরে গেল। রাজীব খুব মেপে মেপে বলল যে কোম্পানির নেতৃত্ব কেবল রেজাল্ট দিয়ে নয়, উদাহরণ দিয়েও বিচার করা হয়। কথাগুলো সরাসরি ছিল না, কিন্তু ইঙ্গিত ছিল পরিষ্কার। মীরা শান্ত থেকে উত্তর দিল যে কোম্পানির সম্মান গুজব দিয়ে নয়, কাজ দিয়ে তৈরি হয়। কিছুক্ষণ ঘরটা শান্ত রইল, তারপর আলোচনা এগিয়ে চলল, কিন্তু বাতাসে অবিশ্বাসের গন্ধ মিশে থাকল। সন্ধ্যা হতে হতে একটা বেনামি ইমেল পুরো সিনিয়র স্টাফদের মধ্যে ছড়িয়ে পড়ল। তাতে ইঙ্গিত ছিল যে সিইও এবং একজন প্রজেক্ট হেডের মধ্যে অনুচিত ঘনিষ্ঠতা রয়েছে। নাম ছিল না, কিন্তু ইশারা পরিষ্কার ছিল। মীরা স্ক্রিনে সেই মেসেজটা যখন পড়ল, তখন তার আঙুল ক্ষণিকের জন্য থমকে গেল। এই আক্রমণ পেশাদার ছিল না, ছিল ব্যক্তিগত। ঠিক সেই সময়ে অর্জুন তার কেবিনে এলো। তার মুখে উদ্বেগ ছিল, কিন্তু কণ্ঠস্বর সংযত। সে জানালো যে টিমের মধ্যে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। মীরা দৃঢ়তার সাথে বলল যে সে এটা সামলে নেবে। অর্জুন নিচু স্বরে বলল যে যদি এই সব কিছু তার কারণে হয় তবে সে ইস্তফা দিতে পারে। মীরা প্রথমবার একটু কড়া স্বরে তাকে থামালো এবং বলল যে এটা কোনো একজন ব্যক্তির বিষয় নয়, বরং ক্ষমতার রাজনীতি। সে চাইছিল না যে অর্জুন অপরাধ বোধ থেকে কোনো সিদ্ধান্ত নিক। উত্তেজনার প্রভাব তার শরীরে পরিষ্কার দেখা যাচ্ছিল। একদিন সকালে প্রেজেন্টেশনে প্রস্তুতি নিতে নিতেন তার মাথা ঘুরে উঠল। তার সহকর্মী কাব্যা নাইয়ার তাকে সামলে নিয়ে বসালো। প্রথমবার মীরা নিজের মুখের ক্লান্তি লুকানোর চেষ্টা করল না। কাব্যা ধীরে ধীরে বলল যে ভয়ের কারণে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই সারা জীবন তাড়া করে ফেলে, এবং কিছু সুযোগ আর কখনো ফিরে আসে না। সে কোনো উপদেশ দিচ্ছিল না, শুধু মীরাকে সত্যিটা মনে করিয়ে দিচ্ছিল। সে শুধু অভিজ্ঞতা শেয়ার করছিল। এই কথাটি মীরার ভেতরে গভীর পর্যন্ত পৌঁছে গেল। সেই দিনই রাজীব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে কোম্পানি নেতৃত্বের কার্যকারিতার অভ্যন্তরীণ পর্যালোচনা করবে। এই শব্দগুলো নম্র ছিল, কিন্তু অর্থ ছিল কঠোর। এর মানে ছিল তার ওপর ভরসা টলে গিয়েছে। রাতে বাড়ি ফেরার সময় শহরের আলোগুলো ঝাপসা লাগছিল। সে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকালো এবং অনুভব করল যে এই লড়াই শুধু পদের নয়। যদি সে ভয় পেয়ে পিছিয়ে যায়, তবে সেই লোকগুলোই জিতে যাবে যারা তার দুর্বলতা খুঁজছিল। এবং যদি সে সত্যিটা মেনে নেয়, তবে মিডিয়াতে গুজব ছড়াবে আর কোম্পানিতে স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠবে। তাকে ফলাফলও মেনে নিতে হবে। সে ধীরে ধীরে নিজের পেটের ওপর হাত রাখল। এখন পর্যন্ত স্পষ্ট কিছু অনুভব হচ্ছিল না, কিন্তু একটা অদৃশ্য দায়িত্ব তার ভেতরে আকার নিচ্ছিল। সে বুঝতে পারল যে এখন সিদ্ধান্ত কেবল কোম্পানির নয়, তার জীবনের। সে এতদিন আয়রন লেডি হয়ে প্রতিটি আবেগকে চেপে রেখেছিল, কিন্তু হয়তো প্রথমবার তাকে এটা স্বীকার করতে হবে যে শক্তি কেবল কঠোর হওয়ার মধ্যে নয়, সত্যের মুখোমুখি হওয়ার মধ্যেও থাকে। বৃষ্টি এখন থেমে গিয়েছিল,
কিন্তু রাস্তাগুলো এখনও ভেজা ছিল, যেন জীবন এগিয়ে যাওয়ার জন্য তৈরি, কিন্তু আগের রাতের আর্দ্রতা এখনও পুরোপুরি শুকিয়ে যায়নি। অক্টোবরের শেষ সপ্তাহে সংকট পুরোপুরি আকার নিল। বরুণা রিয়ালিটি আনুষ্ঠানিকভাবে পেমেন্ট বন্ধ করে দিল এবং সংশোধিত চুক্তির ওপর তৎক্ষণাৎ সিদ্ধান্তের দাবি জানাল। বোর্ড পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করল এবং পরের দিন বিনিয়োগকারীদের সাথে বিস্তারিত প্রেজেন্টেশন ঠিক করা হলো। এটাই ছিল সেই মুহূর্ত যেখানে একটি ছোট ভুল নেতৃত্ব পরিবর্তনের বাহানা হয়ে যেতে পারত। মীরা সারা রাত জেগে রইল। খরচ কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা এবং বিকল্প সময়সীমার উপর চূড়ান্ত সংশোধন করতে থাকল। সে জানত যে পরিসংখ্যানে কোনো ভুল নেই, সমস্যাটা বিশ্বাসের। সকাল হতে হতে তার চোখ লাল হয়ে গিয়েছিল, শরীর ছিল ক্লান্ত, কিন্তু সে অফিসে পৌঁছাল। তার মনে হলো যে অনুপস্থিত থাকা মানে দুর্বলতা স্বীকার করা। বোর্ডরুমে বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন। পরিবেশ ছিল কঠোর। মীরা প্রেজেন্টেশন শুরু করল। স্পষ্ট গলায় বুঝিয়ে বলল যে দেরির কারণ প্রকল্প ব্যবস্থাপনা নয়, বরং ক্লায়েন্টের অনুমোদন প্রক্রিয়ায় পরিবর্তন। সে খরচ কমানোর ব্যবহারিক উপায় এবং সংশোধিত ধাপে ধাপে পেমেন্ট মডেল পেশ করল। কিছু বিনিয়োগকারী তপ্ত প্রশ্ন করলেন। রাজীব চুপচাপ দেখতে থাকল। ঠিক সেই সময় হঠাৎ মীরার দৃষ্টি ঝাপসা হতে শুরু করল। সে জলের গ্লাস তুলল, কিন্তু হাত কেঁপে দিল এবং কাগজগুলো নিচে পড়ে গেল। ঘরে হইচই পড়ে গেল। পেছনে বসে থাকা অর্জুন, যে প্রযুক্তিগত ব্যাখ্যার জন্য উপস্থিত ছিল, তৎক্ষণাৎ এগিয়ে এলো এবং তাকে সামলাল। কিছুক্ষণের জন্য মীরা নিজেকে সামলানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘোরা বেড়ে গেল এবং বৈঠক স্থগিত করতে হলো। অ্যাম্বুলেন্স ডাকার প্রয়োজন পড়ল না, কিন্তু তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষার পর স্পষ্ট বললেন যে অতিরিক্ত মানসিক চাপ এবং টানা ক্লান্তি গর্ভের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং তার পূর্ণ বিশ্রামের প্রয়োজন। এই সতর্কবার্তা যে কোনো পরিসংখ্যানের চেয়ে বেশি গম্ভীর ছিল। হাসপাতালের শান্ত ঘরে শুয়ে মীরা প্রথমবার নিজের সীমাবদ্ধতা অনুভব করল। বাইরে অর্জুন অস্থির হয়ে পায়চারি করছিল, কিন্তু ভেতরে আসতেই তার গলা ছিল সংযত। সে কোনো অভিযোগ করল না, শুধু এটুকুই বলল যে কোনো পদই জীবনের চেয়ে বড় নয়। মীরার চোখে প্রথমবার সেই ভয় ফুটে উঠল, যা সে বছরের পর বছর লুকিয়ে রেখেছিল। সে বুঝতে পারল যে নিজের জেদের কারণে সে সবকিছু হারিয়ে ফেলতে পারে। ওদিকে কোম্পানিতে ঘটনার খবর ছড়িয়ে গিয়েছিল। বিনিয়োগকারীদের জানানো হলো যে শারীরিক কারণে সিইও কিছু সময়ের জন্য বিশ্রামে থাকবেন। রাজীব এটাকে দায়িত্বশীল পদক্ষেপ বলল, কিন্তু সমীকরণ বদলে যাচ্ছিল। অনেক সিনিয়র কর্মচারী যারা এতক্ষণ চুপ ছিলেন, তারা প্রথমবার স্পষ্টভাবে মীরার সমর্থনে কথা বললেন। তাদের মনে হলো যে সে সংকট থেকে পালিয়ে যাওয়ার বদলে সেটার মুখোমুখি হয়েছে। জরুরি বোর্ড মিটিংয়ে মীরা নিজের সম্পর্ক এবং গর্ভাবস্থার সত্যিটা স্বীকার করে নিল। রাত গভীর ছিল যখন মীরা ধীরে ধীরে স্বীকার করল যে হয়তো তাকে কিছু সময়ের জন্য পিছিয়ে আসতে হবে। অর্জুন তার হাত ধরে বলল যে পিছিয়ে আসা মানে পরাজয় নয়, কখনো কখনো সুরক্ষা। সেই স্পর্শে কোনো শর্ত ছিল না, কেবল সাথে থাকার আশ্বাস ছিল। মীরা অনুভব করল যে এই লড়াই এখন আর শুধু কেরিয়ারের নয়, তার ভেতরে যে জীবন আকার নিচ্ছে সেটাই তার আসল অধিকার। বাইরে শহরের আলো স্থির ছিল, যেন সবকিছু স্বাভাবিক, কিন্তু তার জীবনের দিক বদলে গিয়েছে। হাসপাতাল থেকে ফেরার পর মীরা খান্নার জীবনের গতি হঠাৎ ধীর হয়ে গেল। ডাক্তার স্পষ্ট শব্দে বলেছিলেন যে যদি সে নিজের এবং সন্তানের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে চায়, তবে তাকে কিছু সপ্তাহ পূর্ণ বিশ্রাম নিতে হবে। বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল যে সে অস্থায়ীভাবে দৈনন্দিন পরিচালনা থেকে দূরে থাকবে এবং একটি অন্তর্বর্তী কমিটি কার্যভার সামলাবে। শব্দগুলো নম্র ছিল, কিন্তু মীরা বুঝত যে এটাই সেই মুহূর্ত যখন শক্তির আসল পরীক্ষা হয়। বছরের পর বছর যে কোম্পানির প্রতিটি স্পন্দন তার সিদ্ধান্তে চলত, সেখানে এখন তাকে ছাড়াই মিটিং হচ্ছে। প্রথম দিন বাড়িতে বসতে গিয়ে তার এক অদ্ভুত শূন্যতা অনুভব হল। ফোন বাজতে থাকল, ইমেল আসতে থাকল, কিন্তু সেই নিজেকে উত্তর দেওয়া থেকে আটকে রাখল। এই বিরতিটা অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু প্রয়োজনীয়। ওদিকে অফিসে পরিস্থিতি পুরোপুরি শান্ত ছিল না। রাজীব মালহোত্রা অন্তর্বর্তী নেতৃত্বের নামে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে নিজের প্রভাবে নেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছু সিনিয়র সদস্য স্বচ্ছতার দাবি তুললেন। তারা জানতেন যে সংকট কেবল প্রকল্পের নয়, ক্ষমতার ভারসাম্যেরও। অর্জুন প্রযুক্তিগত টিমের নেতৃত্ব সামলে নিল, কিন্তু সে প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অন্তর্বর্তী কমিটির মাধ্যমেই এগিয়ে নিচ্ছিল, যাতে কেউ এটা বলতে না পারে যে সে ব্যক্তিগত লাভের জন্য পরিস্থিতির সুযোগ নিচ্ছে। সে বরুণা রিয়ালিটির সাথে আলোচনা চালিয়ে গেল এবং সংশোধিত ধাপে ধাপে পেমেন্ট মডেল নিয়ে আবার কথা বলল।
ধীরে ধীরে ক্লায়েন্টের মনোভাব নরম হতে শুরু করল। এটা স্পষ্ট হতে শুরু করল যে প্রকল্পটি এখনও বাঁচানো সম্ভব। বাড়িতে মীরা প্রথমবার নিজের ভাবনার সাথে একা ছিল। এক সন্ধ্যায় তার মায়ের ফোন এলো। মা কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই জিজ্ঞেস করলেন যে সে খুশি কিনা। এই প্রশ্নটা মীরার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকল। সে সবসময় সাফল্যকেই সন্তুষ্টি মনে করে এসেছিল, কিন্তু এখন তার মনে হচ্ছিল যে অর্জন আর আপন হওয়া আলাদা বিষয়। মা বললেন যে জীবনের কিছু সিদ্ধান্ত সম্মানের জন্য নয়, আত্মার শান্তির জন্য নিতে হয়। এই কথাটি ছোট ছিল, কিন্তু এর প্রভাব ছিল গভীর। কিছুদিন পর কোম্পানি থেকে খবর এলো যে অভ্যন্তরীণ পর্যালোচনা আরও জোরদার করা হয়েছে। রাজীব ইঙ্গিত দিল যে নেতৃত্বে স্থিতিশীলতা প্রয়োজন। এই বার্তা মীরার কাছে পৌঁছালো, কিন্তু এইবার সে ঘাবড়ে গেল না। সে শান্ত মনে ভাবল যে যদি তাকে ফিরে যেতে হয় তবে পুরনো পদ্ধতিতে নয়। সে নিজের পেটের ওপর হাত রাখল। এখন তার কেবল ভয় নয়, এক দায়িত্ববোধ অনুভব হতো। অর্জুন একদিন সন্ধ্যায় দেখা করতে এলো এবং বলল যে টিমের একটা বড় অংশ তার সাথে আছে, কিন্তু তাকে নিজেকেই ঠিক করতে হবে যে সে কবে এবং কিভাবে ফিরবে। তার কথায় চাপ ছিল না, ছিল ভরসা। মীরা প্রথমবার স্বীকার করল যে হয়তো এই বিরতি হার নয়, পরিবর্তনের প্রস্তুতি। বৃষ্টি থেমে গিয়েছিল এবং জানলা দিয়ে হালকা রোদ ভেতরে আসছিল। তার মনে হলো যে জীবন মানেই সবসময় দৌড়ানো নয়, কখনো কখনো থেমে শ্বাস নেওয়াও এগিয়ে যাবার একটা অংশ। নভেম্বর 2022-এর শুরুর সাথেই অভ্যন্তরীণ পর্যালোচনা তার চূড়ান্ত মোড়ে পৌঁছে গেল। মীরা তখনও আনুষ্ঠানিকভাবে শারীরিক অসুস্থতার ছুটিতে ছিল, কিন্তু তাকে বোর্ডের সামনে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেবার জন্য ডাকা হলো। এটা কেবল প্রকল্পের দেরির প্রশ্ন ছিল না, এখন তার নেতৃত্বের স্থিতিশীলতা এবং নৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে ইঙ্গিত দেওয়া হচ্ছিল। অফিসে এই আলোচনা খোলামেলা হতে শুরু করেছিল যে কোম্পানির এখন অবিসংবাদিত নেতৃত্ব প্রয়োজন। এই শব্দগুলো সরাসরি ছিল না, কিন্তু এর লক্ষ্য ছিল পরিষ্কার। অর্জুনকেও প্রযুক্তিগত অগ্রগতির রিপোর্ট দেওয়ার জন্য ডাকা হলো। সে কমিটির দ্বারা গৃহীত সিদ্ধান্তের পুরো রেকর্ড পেশ করল এবং স্পষ্ট করল যে প্রকল্পের সাথে জড়িত সমস্ত পরিবর্তন যৌথ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। যখন পরোক্ষভাবে জিজ্ঞেস করা হলো যে ব্যক্তিগত সমীকরণ কি সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করেছে, সে শান্ত গলায় বলল যে প্রতিটি পদক্ষেপের নথিপত্র প্রমাণ হিসেবে আছে। তার কথায় কোনো আক্রমণ ছিল না, ছিল কেবল তথ্য। যেদিন মীরা কোম্পানি ভবনে প্রবেশ করল, পরিবেশ ছিল অস্বাভাবিক রকমের শান্ত। বোর্ডরুমে বসার সাথে সাথেই রাজীব সরাসরি প্রশ্ন রাখল যে সে কি পূর্ণ ক্ষমতা নিয়ে নেতৃত্ব দিতে পারবে। কিছুক্ষণের নীরবতার পর মীরা স্পষ্টভাবে বলল যে সে গর্ভবতী এবং সাম্প্রতিক শারীরিক জটিলতার কারণে অস্থায়ী ছুটিতে ছিল, কিন্তু প্রকল্প সংক্রান্ত সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অধীনেই নেওয়া হয়েছে। সে আরও যোগ করল যে যদি বোর্ডের তার নেতৃত্বের ওপর বিশ্বাস না থাকে তবে সে পদ ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু অভিযোগ আর ইঙ্গিতের ওপর ভিত্তি করে পিছিয়ে যাওয়া সে মেনে নেবে না। ঘরে উত্তেজনা আরও ঘনীভূত হল। সেই সময়ই আইনি বিভাগ থেকে জানানো হলো যে বরুণা রিয়ালিটি সংশোধিত চুক্তিতে লিখিত সম্মতি পাঠিয়েছে এবং পেমেন্টের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই তথ্যটি মিটিংয়ের মাঝখানে শেয়ার করা হলো এবং হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দু বদলে গেল। যে সংকটকে ঢাল বানিয়ে তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল, সেটাই এখন মিটে যেতে দেখা যাচ্ছিল। কিছু সদস্য নথিপত্র পরীক্ষা করলেন এবং এটা স্পষ্ট হল যে প্রকল্পটি প্রযুক্তিগতভাবে নিয়ন্ত্রণে আছে। রাজীবের গলার স্বর শান্ত হয়ে এলো। সে বলল যে সিদ্ধান্ত তথ্যের ভিত্তিতে নেওয়া হবে। মীরা অনুভব করল যে এই মুহূর্তটি কেবল পেশাদার নয়, ব্যক্তিগত সাহসেরও। সে পালিয়ে যাওয়ার বদলে সত্যিটাকে সামনে রেখেছিল। বৈঠকটি কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছাড়াই শেষ হল, কিন্তু সমীকরণ বদলে গিয়েছিল। বাইরে বেরোনোর সময় অর্জুন আনুষ্ঠানিক দূরত্ব বজায় রাখল, কিন্তু তার চোখে স্বস্তি স্পষ্ট ছিল। মীরা বুঝে নিল যে লড়াই এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু আজ সে নিজের শর্তে মোকাবিলা করেছে। আর হয়তো নেতৃত্বের আসল সংজ্ঞা এটাই, যখন চাপ চরমে থাকে তখনও সত্যের সাথে দাঁড়িয়ে থাকা। বোর্ডের মিটিংয়ের পর সবকিছু সাথে সাথেই শান্ত হলো না। পরের কয়েকটা দিন কোম্পানির ভেতরে গভীর তদন্ত এবং টানা মিটিংয়ে কাটল। নথিপত্র ঘেটে দেখা হলো, ইমেল রেকর্ড দেখা হলো, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার সময়সীমা পুনরায় সাজানো হলো। রাজীব বারবার এই বিষয়টি তুলল যে নেতৃত্বকে কেবল স্বচ্ছই নয়, বরং অবিসংজ্ঞালিত হতে হবে। কিন্তু এইবার তার কথায় আগের মতো সায় পাওয়া গেল না। কিছু সদস্য পরিষ্কার বললেন যে যদি প্রক্রিয়াগত কোনো লঙ্ঘন না হয়ে থাকে, তবে ব্যক্তিগত জীবনকে হাতিয়ার বানিয়ে সিদ্ধান্ত নেওয়া কোম্পানির জন্য বিপজ্জনক উদাহরণ হবে। এই আলোচনা পরিবেশ বদলে দিল।
এটা এখন কেবল মীরার আত্মপক্ষ সমর্থন ছিল না, বরং প্রাতিষ্ঠানিক মূল্যবোধের পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। এরই মধ্যে বরুণা রিয়ালিটির পক্ষ থেকে সংশোধিত চুক্তির ওপর আনুষ্ঠানিক লিখিত সম্মতি এবং প্রথম কিস্তির পেমেন্ট পাওয়া গেল। এই তথ্যটি আইনি বিভাগ বিস্তারিত নোটের সাথে বোর্ডকে পাঠালো। হঠাৎ সেই প্রকল্পটি, যেটাকে সংকটের কেন্দ্র বলা হচ্ছিল, স্থিতিশীলতার প্রমাণ হয়ে দাঁড়ালো। অন্তর্বর্তী কমিটি স্পষ্ট রিপোর্ট দিল যে প্রযুক্তিগত এবং আর্থিক সিদ্ধান্তগুলো যৌথভাবে নেওয়া হয়েছিল এবং প্রতিটি ধাপের রেকর্ড পাওয়া গেছে। অর্জুন কমিটির সামনে প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরল এবং এটাও বলল যে টিমের মনোবল বজায় রাখা এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ। সে কোথাও ব্যক্তিগত সাফাই গাওয়ার সুর ধরল না, কেবল তথ্যের ওপর অটল থাকল। এই সংযম অনেক সদস্যকেই প্রভাবিত করল। কয়েকদিন পর অভ্যন্তরীণ পর্যালোচনার চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হলো। তাতে কোনো নৈতিক বা প্রক্রিয়াগত লঙ্ঘনের উল্লেখ ছিল না। বোর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে মীরা স্বাস্থ্যের উন্নতির পর নিজের পদে ফিরতে পারে। এই ঘোষণাটি জয়ের মতো নয়, বরং ভারসাম্য রক্ষার মতো ছিল। কোনো উৎসব হলো না, কিন্তু একটা ভারী উত্তেজনা নেমে গেল। কোম্পানির ভেতর অনেক কর্মচারী ব্যক্তিগত মেসেজ পাঠিয়ে তার সাহসের প্রশংসা করলেন। মীরা অনুভব করল যে বছরের পর বছর সে সমর্থন ভয় নয়, বরং বিশ্বাস থেকে পেয়েছে। ঘরে বসে সে এইসব শুনছিল, কিন্তু তার ভেতরে আরও একটা পরিবর্তন চলছিল। সে বুঝে নিয়েছিল যে যদি সে ফিরে যায়, তবে পুরনো পদ্ধতিতে নয়। সে প্রতিটি সিদ্ধান্ত নিজে নেওয়ার সেই কঠোর এবং অটল ভাবমূর্তি ধীরে ধীরে বদলাতে চেয়েছিল। সে ভাবল যে কোম্পানিতে এমন নীতি তৈরি করতে হবে যেখানে কাউকে পরিবার আর কেরিয়ারের মধ্যে একটাকে বেছে নিতে বাধ্য না হতে হয়। এই ভাবনাটা কেবল কোনো তত্ত্ব ছিল না, এটা তার নিজের অভিজ্ঞতা থেকে জন্ম নিয়েছিল। সেই রাতে অর্জুনের সাথে কথোপকথনে সে বলল যে সে এখন জীবনকে দুই ভাগে ভাগ করতে চায় না। অর্জুন শুধু এটুকুই বলল যে সে মীরার প্রতিটি সিদ্ধান্তে পাশে থাকবে, তবে তাকে সেই পথটাই বেছে নিতে হবে যাতে সে শান্তি পায়। জানলার বাইরে মুম্বাইয়ের আলো স্থির ছিল। শহরের গতি একই ছিল, কিন্তু মীরার দৃষ্টি বদলে গিয়েছিল। সে অনুভব করল যে আসল শক্তি পদে নয়, দিক ঠিক করার ক্ষমতার মধ্যে থাকে। বোর্ডের ঘোষণা তার চেয়ার বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা ছিল যে সে নিজের ভেতরের ভয়কে ভেঙে দিয়েছিল। এখন তার সামনে পরবর্তী ধাপ ছিল ফিরে আসা, কিন্তু একটা নতুন শর্তের সাথে। ডিসেম্বর 2022-এর শুরুতে যখন সবকিছু ওপর স্থিতিশীল দেখাচ্ছিল, ঠিক তখনই আসল ঝড় উঠল। একদিন সকালে একটি প্রধান বিজনেস নিউজ পোর্টালে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হল, যাতে কোম্পানির উচ্চপদে স্বার্থের সংঘাতের ইঙ্গিত দেওয়া হয়েছিল। প্রতিবেদনের নাম লেখা ছিল না, কিন্তু পদ আর পরিস্থিতির বর্ণনা এতটাই স্পষ্ট ছিল যে কোম্পানির ভেতরে প্রত্যেকে বুঝে গেল কথা কার হচ্ছে। শেয়ার বাজারে হালকা পতন দেখা গেল। বিনিয়োগকারীরা ব্যাখ্যা চাইলেন এবং বোর্ড জরুরি মিটিং ডাকল। এইবার বিষয়টি কেবল গুজব ছিল না, এটা ছিল জনসমক্ষে। মীরাকে সেই দিন বিকেলের মধ্যেই আনুষ্ঠানিক উত্তর দিতে বলা হলো। এটাই ছিল সেই মুহূর্ত যেখানে ব্যক্তিগত এবং পেশাদার সীমানা একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিল। বোর্ডরুমে পরিবেশ আগের চেয়েও বেশি কঠোর ছিল। রাজীব স্পষ্ট বলল যে কোম্পানির বিশ্বাসযোগ্যতাই সবার ওপরে এবং যে কোনো সম্ভাব্য স্বার্থের সংঘাতের তদন্ত হওয়া জরুরি। সে এটাও প্রস্তাব দিল যে যতক্ষণ না পরিস্থিতি পরিষ্কার হচ্ছে, সিইওকে স্বেচ্ছায় পদ ছেড়ে দেওয়া উচিত। এটা ছিল সরাসরি আক্রমণ। ঘরের কিছু মুখ নিরপেক্ষ থাকল, কেউ অস্বস্তিতে পড়ল। অর্জুনকেও ডাকা হলো। সে শান্ত গলায় বলল যে সে প্রকল্প প্রধান হিসাবে রিপোর্টিং কাঠামোতে পরিবর্তন মেনে নিতে রাজি। সে প্রস্তাব দিল যে যদি প্রয়োজন হয় তবে তাকে অন্য বিভাগে বদলি করে দেওয়া হোক, অথবা সে সরাসরি অন্তর্বর্তী কমিটির কাছে রিপোর্ট করবে যাতে কোনো প্রকার ব্যক্তিগত প্রভাব না থাকে। এই প্রস্তাবটি অপ্রত্যাশিত ছিল। সে এটা স্পষ্ট করে দিল যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ থেকেছে এবং সে ব্যক্তিগত সম্পর্ককে পেশাদার কাঠামো থেকে আলাদা রাখার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে প্রস্তুত। মীরা কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে স্পষ্ট এবং সংযত গলায় বলল যে সে নিজের সম্পর্ক লুকিয়ে রাখবে না। সে স্বীকার করল যে সে গর্ভবতী এবং অর্জুন সেই বাচ্চার বাবা, কিন্তু সেই সাথে সে নথিপত্র এবং রেকর্ডের দিকে ইশারা করে বলল যে কোম্পানির সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয়েছে। সে বলল যে যদি বোর্ডের মনে হয় তার উপস্থিতি কোম্পানির জন্য ঝুঁকি, তবে সে ইস্তফা দিতে প্রস্তুত, কিন্তু সে কেবল জনসমক্ষে চাপের কারণে দোষ স্বীকার করবে না। এই বয়ানটি আবেগপূর্ণ ছিল না, এটা ছিল সরাসরি এবং দৃঢ়। ঘরের ভেতর উত্তেজনা আরও ঘনীভূত হল। কিছু সদস্য আইনি উপদেষ্টাকে জিজ্ঞেস করলেন যে বাস্তবে কোনো স্বার্থের সংঘাত কি প্রমাণিত হয়েছে। উত্তর ছিল পরিষ্কার, প্রক্রিয়াগত লঙ্ঘনের কোনো প্রমাণ নেই।
এরই মধ্যে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল প্রেস বিবৃতি জারি করা হলো, যাতে স্বচ্ছতা, আভ্যন্তরীণ পর্যালোচনা এবং কাঠামোগত পরিবর্তনের ঘোষণা করা হলো। বাজারের পতন স্থির হতে শুরু করল। রাজীবের প্রস্তাব সাথে সাথে পাশ হল না। বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রাখল এবং পরামর্শ দিল যে রিপোর্টিং কাঠামোতে পরিবর্তনের সাথে মীরা নিজের পদেই বজায় থাকুক। কড়াকড়ি আছে। মিটিং শেষ হল, কিন্তু পরিবেশ ভারী ছিল। বাইরে বেরোনোর সময় মীরা অনুভব করল যে সে সত্যি সবকিছু হারিয়ে ফেলতে পারত। অর্জুন দূরত্ব বজায় রাখল, কিন্তু তার চোখে ছিল সংকল্প। সে পদের জন্য নয়, দায়িত্বের জন্য ঝুঁকি নিয়েছিল। সেই রাতে বাড়ি ফিরে মীরা দীর্ঘশ্বাস ফেলল। সংকট তাকে আবারও পতনের দ্বারপ্রান্তে এনে দাঁড় করিয়েছিল, কিন্তু এইবার সে লুকিয়ে থাকার বদলে সামনে দাঁড়িয়ে উত্তর দিয়েছে। সে জানত যে এটাই শেষ নয়। জনজীবনে বিশ্বাস ধীরে ধীরে ফিরে আসে, কিন্তু আজ একটা কথা পরিষ্কার ছিল, সে নিজের ভয়কে নিজের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে দেয়নি। আর হয়তো এটাই সেই মুহূর্ত ছিল যেখানে শক্তি নতুন এক অর্থ খুঁজে পেল। ডিসেম্বরের শেষ দিনগুলোতে কোম্পানির পরিবেশ ওপর থেকে শান্ত দেখাচ্ছিল, কিন্তু ভেতরে অনেকগুলো স্তরে পরিবর্তন চলছিল। বোর্ড আনুষ্ঠানিকভাবে রিপোর্টিং কাঠামোতে পরিবর্তনের ঘোষণা করল। অর্জুনকে প্রকল্প প্রধানের পদ থেকে সরানো হল না, কিন্তু তাকে একটি স্বতন্ত্র ভার্টিকালের অধীনে বদলি করে দেওয়া হল, যেখানে সে সরাসরি অন্তর্বর্তী কমিটির কাছে রিপোর্ট করত। এই পদক্ষেপটি স্বচ্ছতার খাতিরে নেওয়া হয়েছিল, যাতে যে কোনো সম্ভাব্য স্বার্থের সংঘাতের জায়গা শেষ হয়ে যায়। কিছু কর্মচারী এটাকে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত মনে করল, কেউ কেউ ফিসফিস করে বলল যে এটা আপস, কিন্তু খোলাখুলি বিরোধিতা হল না। মীরা সীমিত কাজের দায়িত্ব নিয়ে অফিসে ফেরা শুরু করল। সে সপ্তাহে মাত্র 2 বা 3 দিনই অফিসে আসত। বাকি সময় কৌশলগত সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নজর দিত। আগে সে প্রতিটি মিটিংয়ে উপস্থিত থাকত, এখন সে দায়িত্ব ভাগ করে দিচ্ছিল। এই পরিবর্তনটি তার স্বভাবের বিপরীত ছিল, কিন্তু সে এটাকে মেনে নিয়েছিল। একটি অভ্যন্তরীণ মিটিংয়ে সে সিনিয়র ম্যানেজারদের পরিষ্কার বলল যে কোম্পানিকে কেবল মুনাফা দিয়ে নয়, ভারসাম্য দিয়ে চালাতে হবে। সে মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন ছুটির নীতিকে শক্তিশালী করা, নমনীয় কাজের সময় এবং স্বচ্ছ অভিযোগ ব্যবস্থার ঘোষণা করল। কিছু মুখে বিস্ময় ছিল, কারণ সেই মীরাই এখন মানুষের ব্যক্তিগত চ্যালেঞ্জের কথা বলছিল, যাকে একসময় কঠোর শৃঙ্খলার প্রতীক মনে করা হতো। কিন্তু বেশিরভাগ কর্মচারী স্বস্তি অনুভব করলেন। এই পরিবর্তন কোনো বক্তৃতা থেকে নয়, বরং অভিজ্ঞতা থেকে এসেছিল। ওদিকে রাজীব আনুষ্ঠানিকভাবে সহযোগিতা করছিল, কিন্তু তার নীরবতা ইঙ্গিত দিচ্ছিল যে ক্ষমতার রাজনীতি পুরোপুরি শেষ হয়ে যায়নি। মীরা এটা বুঝত, কিন্তু এখন তার ভয় আগের মতো তীব্র ছিল না। এক সন্ধ্যায় অফিস থেকে ফেরার সময় অর্জুন নিচু স্বরে জিজ্ঞেস করল যে তার কি কখনো মনে হয় এইসব খুব ভারী। মীরা কিছুক্ষণ চুপ থেকে বলল যে হ্যাঁ, কখনো কখনো তার মনে হয় সে নিজের জীবনকে নিজেই কঠিন করে তুলেছে। কিন্তু যদি সত্যিটা লুকিয়ে রাখত, তবে হয়তো এই বোঝা আরও বড় হতো। সে যা স্বীকার করেছে সেটাই ছিল তার মুক্তি। বাড়ি পৌঁছে সে আয়নার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মুখে সেই একই দৃঢ়তা ছিল, কিন্তু এখন তাতে কোনো কঠোরতা ছিল না। সে জানত যে সামনের মাসগুলোতে তাকে আরও অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, স্বাস্থ্য, মাতৃত্ব এবং কোম্পানির প্রত্যাশা। কিন্তু এইবার সে একা ছিল না। সে নিজের ভেতরের স্পন্দনকে অনুভব করল এবং বুঝল যে শক্তি কেবল নিয়ন্ত্রণে নয়, ভারসাম্যেও থাকে। বাইরে শহরের আলো স্থির ছিল এবং তার মনে হল যে জীবন এখন আজও অনিশ্চিত, কিন্তু এই অনিশ্চয়তার মধ্যেই এক নতুন বিশ্বাস জন্ম নিচ্ছে। জানুয়ারি 2023-এর ঠান্ডা সকালগুলোর মধ্যে মীরা অনুভব করল যে আসল লড়াই এখন বোর্ডরুম থেকে বাইরে চলে এসেছে। অর্জুনের মেয়ে ঈশিতা এখন আগের মতো সাবলীল ছিল না। এক সন্ধ্যায় মীরা যখন তাদের সঙ্গীত বাড়িতে পৌঁছল, তখন সে দেখল যে ঈশিতা স্বাভাবিক ব্যবহার করছে, কিন্তু তার চোখে দূরত্ব ছিল। খাবারের টেবিলে হঠাৎ সে জিজ্ঞেস করে বসল, স্কুলে লোকেরা যা বলছে তা কি সত্যি? প্রশ্নটি সরাসরি ছিল, কিন্তু তার পেছনে আঘাত লুকিয়েছিল। অর্জুন চুপ হয়ে গেল। সে বুঝতে পারল না একজন বাবা হিসেবে সে কিভাবে উত্তর দেবে। মীরা সাথে সাথে সাফাই দেওয়ার চেষ্টা করল না। সে চেয়ার থেকে উঠে ঈশিতার পাশে বসল এবং শান্ত গলায় বলল যে বড়রা কখনো কখনো এমন কথা সহ্য করে যা বাচ্চারা বুঝতে পারে না, কিন্তু বাস্তবতা সবসময় নথিপত্র আর কাজ দিয়ে প্রমাণিত হয়, গুজব দিয়ে নয়।
ঈশিতা নিচু স্বরে বলল যে কিছু বাচ্চা তাকে বলেছে যে বাবার কারণে কোম্পানিতে সমস্যা হয়েছে। এই বাক্যটি মীরার ভেতরে প্রতিধ্বনিত হল। সে বুঝতে পারল যে এই সংকট কেবল সম্মানের ছিল না, এটা একটা বাচ্চার আত্মসম্মান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেই রাতে অর্জুন স্বীকার করল যে মিডিয়ায় ছাপা খবর স্কুলে পৌঁছে গিয়েছে। ঈশিতা প্রথমবার বাড়ি এসে কাঁদতে কাঁদতে বলল যে সে কাউকে কিছু বুঝিয়ে বলতে পারেনি। অর্জুনের মুখে সেই একই অসহায়ত্ব ছিল যা একজন বাবা তখন অনুভব করে যখন সে তার সন্তানকে সামাজিক কটূক্তি থেকে বাঁচাতে পারে না। মীরা অনুভব করল যে সে কেবল একজন সিইও নয়, সে এখন সেই পরিবারের অংশ হওয়ার চেষ্টা করছে যেখানে আগে থেকেই একটা অপূর্ণ ক্ষত রয়ে গিয়েছে। পরের দিন সে ঈশিতাকে স্কুল থেকে নিজে নিয়ে আসার সিদ্ধান্ত নিল। রাস্তায় দুজনেই চুপ ছিল। পার্কে বসে মীরা তাকে সরাসরি সত্যিটা বলল যে সে এবং অর্জুন একে অপরকে সম্মান করে এবং একসাথে থাকতে চায়, কিন্তু এর মানে এই নয় যে কোনো ভুল কাজ হয়েছে। সে বলল যে যদি কখনো কেউ কিছু জিজ্ঞেস করে তবে সে স্কুলে এসে নিজে কথা বলবে। এই প্রতিশ্রুতি হালকা ছিল না, এটা ছিল এক জনসমক্ষের দায়িত্ব। ঈশিতা কিছুক্ষণ চুপ থাকল। তারপর সে নিচু স্বরে জিজ্ঞেস করল, যদি আপনিও চলে যান তবে বাবা কি আবার একা হয়ে যাবে? এই প্রশ্নটি মীরাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সে অনুভব করল যে বাচ্চার ভয় পদ বা খবরের চেয়েও বড়, তাকে হারানোর ভয়। মীরা তাকে জড়িয়ে ধরল এবং বলল যে সম্পর্ক চট করে তৈরি হয় না, কিন্তু যদি তৈরি হয় তবে দায়িত্বের সাথে তা পালন করা হয়। সেই মুহূর্তে সে বুঝতে পারল যে এই পরিবারের অংশ হওয়ার জন্য তার কেবল সাহস নয়, ধৈর্যও প্রয়োজন। ওদিকে ডাক্তারের নিয়মিত পরীক্ষায় জানানো হল যে মানসিক চাপ কম রাখা জরুরি। মীরা প্রথমবার স্বীকার করল যে সে প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। কোম্পানিতে সে নীতি বদলাতে পারে, কাঠামো সংস্কার করতে পারে, কিন্তু একটা বাচ্চার বিশ্বাস ধীরে ধীরে জয় করতে হয়। সেই রাতে যখন সে বাড়ি ফিরল, সে অর্জুনকে বলল যে সে তাড়াহুড়ো করবে না এবং ঈশিতাকে সময় দেবে। অর্জুনের চোখে কৃতজ্ঞতা ছিল। এই সম্পর্ক এখন কেবল প্রেমের ছিল না, ছিল দায়িত্বের। এবং মীরা অনুভব করল যে জীবন তাকে এক নতুন ভূমিকা শেখাচ্ছে, যেখানে জয় তর্কে নয় বরং বিশ্বাসে হয়। জানুয়ারি 2023-এর শেষ দিনগুলোতে যখন মীরার মনে হতে শুরু করেছিল যে সে নিজের জীবনের গতি নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছে, তখনই একটি ছোট ঘটনা তাকে আবার বাস্তবতার মুখোমুখি করে দিল। অফিসে একটি সীমিত রণকৌশলগত মিটিং চলাকালীন হঠাৎ তার শ্বাস ভারী হতে লাগল এবং দৃষ্টি কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে গেল। এইবার সে জেদ করল না। সে সাথে সাথে মিটিং থামিয়ে দিল এবং নিজে ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরীক্ষার পর ডাক্তার শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন যে শারীরিকভাবে সবকিছু স্থিতিশীল আছে, কিন্তু মানসিক এবং আবেগজনিত চাপ এখনও তার শরীরে প্রভাব ফেলছে। তিনি স্পষ্ট করলেন যে গর্ভ এখন মধ্য পর্যায়ে আছে এবং আগামী মাসগুলোতে তাকে যে কোনো প্রকার অপ্রয়োজনীয় ক্লান্তি থেকে বাঁচতে হবে। এটা কেবল পরামর্শ ছিল না, এটা ছিল সতর্কবার্তা যে শরীর প্রতিটি উচ্চাকাঙ্ক্ষার চেয়ে বড়। ক্লিনিক থেকে ফেরার সময় গাড়িতে গভীর নীরবতা ছিল। অর্জুন নিচু স্বরে বলল যে সে চাইলে পুরোপুরি ছুটি নিতে পারে এবং কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিতে পারে। মীরা প্রথমবারের মতো স্বীকার করল যে তাকে এখনও এই ভয়টা তাড়া করে যে লোকে তার এই দূরত্বকে দুর্বলতা ভাববে। অর্জুন উত্তর দিল যে প্রকৃত দুর্বলতা সেটাই যখন মানুষ নিজের সীমাবদ্ধতা জেনেও সেগুলোকে উপেক্ষা করে। এই বাক্যটি মীরার ভেতরে গেঁথে গেল। সে বুঝল যে সে এখনও নিজেকে প্রমাণ করার পুরনো অভ্যাস থেকে মুক্ত হতে পারেনি। বাড়ি পৌঁছানোর পর ঈশিতার সাথে সাথে তার ক্লান্তি বুঝে গেল। না চাইতেই সে জল এনে দিল এবং চুপচাপ তার পাশে বসে রইল। সেই ছোট্ট অনুভূতি মীরাদে ভেতর থেকে ছুঁয়ে গেল। কিছুক্ষণ পর ঈশিতা দ্বিধাভরে বলল যে যদি আন্টির আরামের প্রয়োজন হয় তবে সে ঘরের কাজে সাহায্য করবে। এই পরিবর্তন ধীরে ধীরে এসেছিল, কিন্তু তা ছিল অকৃত্রিম। মীরা অনুভব করল যে সম্পর্ক আদেশে নয়, সময় আর ভরসায় তৈরি হয়। সেই রাতে সে বোর্ডকে আনুষ্ঠানিক চিঠি পাঠাল যাতে সে আগামী কয়েক মাস কেবল রণকৌশলগত সিদ্ধান্ত পর্যন্ত নিজের ভূমিকা সীমাবদ্ধ রাখার অনুরোধ জানাল। এটা ইস্তফা ছিল না, কিন্তু নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার স্বীকৃতি ছিল। কোম্পানিতে এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এলো, কিন্তু এইবার মীরা সেগুলোকে নিজের আত্মসম্মানের সাথে জুড়ল না। সে জানত যে জনজীবনে প্রতিটি সিদ্ধান্তে দ্বিমত থাকবেই।
ব্যালকনিতে দাঁড়িয়ে সে ঠান্ডা বাতাসে দীর্ঘশ্বাস নিল। সে অনুভব করল যে জীবন এখন তার কাছে এক আলাদা ধরনের দৃঢ়তা দাবি করছে, যেখানে জয়ের অর্থ প্রতিটি তর্কে জেতা নয়, বরং সঠিক সময়ে থেমে যাওয়া। সে নিজের ভেতরের স্পন্দন অনুভব করল এবং বুঝল যে এটা কেবল তার ভবিষ্যৎ নয়, অন্য কারোরও। সেই মুহূর্তে সে স্বীকার করল যে শক্তি কেবল নিয়ন্ত্রণে নয়, বরং ভারসাম্যেও থাকে। আর হয়তো প্রথমবার সে সত্যিই থেমে গিয়ে নিজেকে এবং আগত জীবনকে অগ্রাধিকার দিল। ফেব্রুয়ারি 2023-এর শুরুতে যখন মীরা ভাবল যে সে শেষ পর্যন্ত নিজের জীবনের গতি ধীর করতে শিখে গিয়েছে, তখন ভাগ্য তাকে এক কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দিল। রবিবার সকালে বাড়িতে শান্তি ছিল। অর্জুন রান্নাঘরে ঈশিতার সাথে প্রাতরাশ বানাচ্ছিল এবং মীরা ব্যালকনিতে বসে রোদের হালকা স্পর্শ অনুভব করছিল। হঠাৎ তার পেটে প্রচণ্ড মোচড় দিয়ে উঠল। প্রথমে সে এটাকে সাধারণ অস্বস্তি মনে করেছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যথা বেড়ে গেল এবং তার মুখের রং বদলে গেল। অর্জুন সাথে সাথে বুঝতে পারল যে বিষয়টি সাধারণ নয়। সময় নষ্ট না করে সে তাকে হাসপাতালে নিয়ে গেল। রাস্তা জুড়ে মীরা চোখ বন্ধ করে রাখল। এইবার তার না কোম্পানির কথা মনে ছিল, না বোর্ড, না মিডিয়া। তার কেবল একটিই ভয় ছিল, কোথাও তার ভেতরে বেড়ে ওঠা জীবন কোনো ঝুঁকির মুখে না পড়ে যায়। হাসপাতালে ডাক্তার পরীক্ষার পর গম্ভীর গলায় বললেন যে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, কিন্তু শরীর স্পষ্ট সংকেত দিচ্ছে যে তার পূর্ণ বিশ্রাম প্রয়োজন। অতিরিক্ত চাপ এবং কাজের ধকল গর্ভের ওপর প্রভাব ফেলতে পারে। ডাক্তার পরিষ্কার শব্দে বললেন যে যদি সে নিজেকে না থামায় তবে ফলাফল মারাত্মক হতে পারে। এটা কেবল পরামর্শ ছিল না, এটা ছিল সীমারেখা। মীরা প্রথমবার কোনো তর্ক না করে নিজের পদের দোহাই না দিয়ে মাথা নিচু করে নিল। তার মনে হলো যে লড়াইটাকে সে এতকাল জয় বলে মনে করছিল তা আসলে অপূর্ণ ছিল। আসল জয় ছিল এটাই যে সে সঠিক সময়ে থামতে পেরেছে। বাড়ি ফেরার সময় গাড়িতে ভারী নিস্তব্ধতা ছিল। অর্জুন কিছু বলল না, শুধু তার হাত ধরে রাখল। ঈশিতা পেছনের সিটে চুপচাপ বসেছিল। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। বাড়ি পৌঁছানোর পর সে নিচু স্বরে বলল যে সে চায় না ছোট বেবি তাড়াতাড়ি আসুক, কারণ সে এখনও তার জন্য গল্পগুলো লিখে শেষ করেনি। সেই মাসুম চিন্তা মীরার ভেতরে কিছু একটা বদলে দিল। সে প্রথমবার অনুভব করল যে এই বাচ্চাটি এখন কেবল পরিস্থিতির কারণে নয়, বরং মন থেকে তার সাথে জুড়ে গিয়েছে। সেই রাতে মীরা একা বসে দীর্ঘ সময় চিন্তা করল। তার মনে পড়ল সে কতবার নিজেকে প্রমাণ করার জন্য এগিয়ে গিয়েছিল, চাই শরীর ক্লান্ত হোক বা মন ভেঙে পড়ুক। কিন্তু এখন এটা কেবল তার জীবন ছিল না। সে পরের দিন সকালে বোর্ডকে আনুষ্ঠানিক তথ্য পাঠাল যে সে তাৎক্ষণিক প্রভাবের সাথে মাতৃত্বকালীন ছুটি নিচ্ছে এবং অন্তর্বর্তী কমিটিকে পূর্ণ অধিকার অর্পণ করছে। এই সিদ্ধান্ত কোনো চাপে নয়, বরং স্পষ্ট উপলব্ধিতে নেওয়া হয়েছিল। কোম্পানিতে আবার আলোচনা হলো, কিন্তু এইবার মীরা কোনো ফিসফিসানিতে কান দিল না। রাজীব আনুষ্ঠানিক বার্তায় কেবল এটুকুই বলল যে কোম্পানি স্থিতিশীল থাকবে। এইবার তার কথায় কোনো চ্যালেঞ্জ ছিল না, না ছিল কোনো কটাক্ষ। হয়তো পরিস্থিতি সবাইকে বদলে দিয়েছিল। বাড়িতে দিনগুলো এখন আলাদা ছিল। মীরা অ্যালার্ম ছাড়া ঘুম থেকে ওঠা শিখল, ঈশিতার সাথে বসে তার গল্প শুনল এবং অর্জুনের সাথে ভবিষ্যতের সাধারণ পরিকল্পনা করল। সে প্রথমবার বুঝতে পারল যে নেতৃত্ব কেবল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নয়, বরং সঠিক সময়ে পিছিয়ে আসার বোধও। এক সন্ধ্যায় যখন সূর্যাস্তের সোনালি আলো ঘরে ছড়িয়ে পড়ছিল, মীরা নিজের ভেতরে হালকা নড়াচড়া অনুভব করল। সে চোখ বন্ধ করল এবং দীর্ঘশ্বাস নিল। এখন তার ভয় তো ছিল, কিন্তু সেই ভয় তাকে পালিয়ে যেতে বাধ্য করছিল না। সে জানত যে সামনের দিনগুলোতে সবকিছু বদলে যাবে, কিন্তু এইবার সে সেই পরিবর্তন থেকে পালিয়ে যাচ্ছিল না। সে জীবনকে বেছে নিয়েছিল, বিনা শর্তে, বিনা প্রমাণে, কোনো মঞ্চ ছাড়াই। আর হয়তো এটাই ছিল তার সবথেকে বড় সিদ্ধান্ত। মার্চ 2023-এর এক শান্ত রাত ছিল। বাতাসে হালকা ঠান্ডা ছিল এবং ঘরের ভেতরে অস্বাভাবিক নিস্তব্ধতা। মীরা অনেকদিন ধরে পূর্ণ বিশ্রামে ছিল। সে কাজ থেকে দূরত্ব বজায় রেখেছিল। ফোন কেবল সীমিত সময়ের জন্য দেখত এবং বেশিরভাগ সময় ঈশিতার সাথে বা বই পড়ে কাটাত। কিন্তু সেই রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। পেটে গভীর ঢেউয়ের মতো যন্ত্রণা উঠল। প্রথমে সে ভাবল এটা সাধারণ ব্যথা হবে, কিন্তু কিছু মিনিটের মধ্যেই তা নিয়মিত ব্যবধানে ফিরে আসতে লাগল। অর্জুন তার শ্বাসের গতি দেখে বুঝে নিল যে এটাই সেই মুহূর্ত যার জন্য তারা অপেক্ষা করছিল এবং ভয়ও পাচ্ছিল।
হাসপাতালে পৌঁছানোর সময় রাস্তাগুলো প্রায় ফাঁকা ছিল। শহর ঘুমিয়েছিল, কিন্তু তাদের ভেতরে ঝড় চলছিল। মীরা অর্জুনের হাত শক্ত করে ধরেছিল। এইবার তার মুখে ঘাবড়ানি কম এবং গম্ভীর শান্তি বেশি ছিল। প্রসব বেদনা বাড়তে থাকল। ডাক্তাররা জানালেন যে প্রসব প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সময়টা প্রত্যাশার চেয়ে কিছুটা আগে ছিল, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। কয়েক ঘন্টার যন্ত্রণার পর যখন ঘরে প্রথমবার নবজাতকের কান্না প্রতিধ্বনিত হল, মীরার চোখ থেকে জল আপন মনেই বেরিয়ে এলো। এই জল ক্লান্তির ছিল না, এটা ছিল এক দীর্ঘ যাত্রার শেষ এবং নতুন শুরুর। ডাক্তার হেসে বললেন যে বাচ্চা সুস্থ আছে। অর্জুন যখন প্রথমবার নিজের ছেলেকে কোলে নিল, তখন তার মুখে সেই স্থিরতা ছিল না যা বোর্ডরুমে দেখা যেত। সেখানে কেবল আবেগ ছিল। সে ধীরে ধীরে মীরার দিকে তাকালো। দুজনের মধ্যে কোনো কথা হলো না, কিন্তু এক গভীর উপলব্ধি ছিল। ঈশিতা যখন হাসপাতালে এলো এবং সেই ছোট্ট বাচ্চাটিকে দেখল, তখন তার চোখে কৌতূহল এবং গর্ব দুইই ছিল। সে ফিসফিস করে বলল যে এখন সে বড় বোন, আর তাকে সত্যি গল্প শোনাতে হবে। কয়েকদিন পর যখন মীরা বাড়ি ফিরল, তখন জীবনের রূপ বদলে গিয়েছিল। রাতগুলো ছোট ছিল, দিনগুলো অনিশ্চিত, কিন্তু বাড়িতে একটা নতুন সঙ্গীত ছিল। কাঁদবার আওয়াজ, হালকা হাসি আর ক্লান্তির মাঝে সন্তুষ্টি। কোম্পানি থেকে আনুষ্ঠানিক বার্তা এলো, অভিনন্দন এলো, কিন্তু মীরা সেগুলোকে অগ্রাধিকার দিল না। এই সময় তার পৃথিবী ছিল সীমাবদ্ধ। একটি ছোট দোলনা, ঈশিতার উৎসাহিত গলা আর অর্জুনের ক্লান্ত কিন্তু সন্তুষ্ট হাসি। এক সন্ধ্যায় যখন সে জানলার পাশে দাঁড়িয়েছিল এবং বাচ্চাকে কোলে নিয়ে শহরের আলো দেখছিল, তার মনে পড়ল একসময় এই আলোই তার কাছে শক্তি আর উচ্চাকাঙ্ক্ষার প্রতীক মনে হতো। আজ সেই একই আলো তার কাছে ঘরের নিরাপত্তার মতো মনে হচ্ছিল। অর্জুন তার পাশে এসে দাঁড়াল। সে নিচু স্বরে বলল যে জীবন তাদের সহজ রাস্তা দেয়নি, কিন্তু হয়তো সঠিক রাস্তা দিয়েছে। মীরা হালকা হাসির সাথে মাথা নাড়ল। সে অনুভব করল যে সে যা হারানোর ভয় একসময় পেয়েছিল, তা ছিল একটা বিভ্রম। সে কিছু হারায়নি, সে পেয়েছে একটি পরিবার, একটি ভারসাম্য এবং নিজের এক নতুন রূপ। রাত গভীর হতে লাগল। ঘরে শান্তি ছিল। বাচ্চার ধীর শ্বাস সেই শান্তিকে ভরিয়ে দিচ্ছিল। মীরা চোখ বন্ধ করল এবং প্রথমবারের মতো কোনো ভবিষ্যতের চিন্তা ছাড়াই ঘুমিয়ে পড়ল। এখন তাকে কাউকে কিছু প্রমাণ করার ছিল না। তার কাছে যা ছিল সেটুকুই যথেষ্ট ছিল। 6 মাস কেটে গিয়েছে। সময় নিজের গতিতে সবকিছু গুছিয়ে দিয়েছে, কিন্তু মীরার ভেতরে যে পরিবর্তন হয়েছিল তা কোনো ক্যালেন্ডার দিয়ে মাপা সম্ভব নয়। কোম্পানি স্থিতিশীল ছিল, অন্তর্বর্তী কমিটি কার্যভার সামলেছিল এবং মীরা আনুষ্ঠানিকভাবে এখনও পদে ছিল, কিন্তু তার ভূমিকা বদলে গিয়েছিল। সে এখন প্রতিটি মিটিংয়ে উপস্থিত থাকার জেদ করত না। সে কিছু প্রজেক্ট ছেড়ে দিল, কিছু নতুন নিয়ম চালু করল এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সে কোম্পানির নীতিতে স্থায়ীভাবে পারিবারিক ছুটি এবং মানসিক স্বাস্থ্য সহায়তা অন্তর্ভুক্ত করালো। এই সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক পরিবর্তন ছিল না, এটা ছিল তার নিজের জীবন থেকে উঠে আসা সংকল্প। বাড়িতে সকালগুলো এখন অন্যরকম ছিল। আগে সে অ্যালার্ম শুনে জাগত, এখন ছেলের হালকা আওয়াজে চোখ খুলত। ঈশিতা স্কুলে যাওয়ার আগে তার ঘরে উকি দিয়ে দেখে নিত ছোট ভাই ঘুমাচ্ছে নাকি জেগে আছে। অর্জুন রান্নাঘরে চা বানাত এবং কখনো কখনো হেসে বলতো যে এই ঘর এখন কোনো বোর্ডরুমের চেয়ে কম জটিল নয়। মীরা হেসে দিত। কখনো তার মনে পড়ত যে কয়েক মাস আগে সে এই শহরের আলোকেই নিজের সাফল্যের প্রতীক মনে করত। আজ সেই একই আলো সে ঘরের জানলা দিয়ে দেখতে পায় এবং তাতে সে এক নতুন স্থিরতা দেখতে পায়। একদিন কোম্পানিতে বার্ষিক সম্মেলন ছিল। দীর্ঘ চিন্তার পর মীরা সেখানে উপস্থিত হওয়ার সিদ্ধান্ত নিল। মঞ্চে দাঁড়িয়ে সে কোনো লম্বা বক্তৃতা দিল না। সে কেবল এটুকুই বলল যে নেতৃত্বের অর্থ কেবল সিদ্ধান্ত নেওয়া নয়, বরং এটা স্বীকার করাও যে আমরা মানুষ। সে বলল যে সে নিজের জীবনে দেরিতে বুঝেছে যে সাফল্য একা দাঁড়িয়ে থাকায় নয়, বরং সঠিক মানুষদের সাথে দাঁড়িয়ে থাকার মধ্যে। হলে নিস্তব্ধতা ছিল। তারপর ধীরে ধীরে হাততালিতে ফেটে পড়ল। এইবার হাততালিতে ভয় বা আনুষ্ঠানিকতা ছিল না, ছিল সম্মান। সেই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় সে অনুভব করল যে এখন তার কাউকে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। সে নিজের ভেতরের সেই নারীকে মেনে নিয়েছে যে একই সাথে শক্ত এবং সংবেদনশীল। অর্জুন গাড়ি পার্ক করতে করতে তাকে জিজ্ঞেস করল যে তার কি মনে হয় সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মীরা না ভেবেই বলল যে হ্যাঁ, যদি সে সেই রাতে ভয়ের কাছে নতি স্বীকার করত, যদি সে জীবনকে বোঝা মনে করে প্রত্যাখ্যান করত, তবে হয়তো সে আজও উঁচু পদে থাকত, কিন্তু ভেতর থেকে থাকত শূন্য। রাতে যখন বাচ্চারা ঘুমিয়ে গেল
এবং ঘর শান্ত হয়ে এলো, মীরা জানলার পাশে দাঁড়িয়ে রইল। সে মনে করল সেই প্রথম মুহূর্তটি, যখন তার মনে হয়েছিল সবকিছু ভেঙে যাবে। তখন তার মনে হয়েছিল গর্ভধারণ ওই দুটো গোলাপি রেখার মতো একটা সংকট। আজ সেই একই জীবন তার সামনে শ্বাস নিচ্ছে। সে নিচু স্বরে বলল যে ভয়ই শেষ নয়, কখনো কখনো ওটাই আরম্ভ হয়। জীবন তাকে এটা শিখিয়েছে যে আমরা যতই উচ্চতা ছুঁই না কেন, শেষ পর্যন্ত আমাদের ঘরেই ফিরতে হয়, যেখানে প্রেম থাকে, স্বীকৃতি থাকে এবং সেই সাহস থাকে যা আমাদের নিজেদের প্রকৃত রূপে বাঁচতে শেখায়। যদি এই কাহিনী আপনার মনে কোনো অনুভূতি জাগিয়ে থাকে, তবে নিজের ভাবনা কমেন্টে অবশ্যই শেয়ার করুন। আপনিও কি কখনো এমন কোনো সিদ্ধান্ত নিয়েছেন যা আপনার জীবনের মোড় বদলে দিয়েছে? এই কাহিনীটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আসল শক্তি ভেতর থেকে আসে।